তো আজকের ক্লাসে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন অ্যানিমেল। তো এখানে আমরা বিভিন্ন টাইপের টিস্যু নিয়ে পড়ব প্রথমে। তো দেখো ক্লাসটা ভালো করে, আশা করি ভালো লাগবে। তো সবার প্রথমে আমাদের কলা বা টিস্যু কি? তো টিস্যু বলতে বোঝায় যখন অনেকগুলো কোষ একই কাজ করে তখন তাকে আমরা বলি টিস্যু। যেমন দেখো আমাদের সেল একটা একা একা কাজ করে, যখন অনেকগুলো সেল একই কাজ করে তখন তাকে আমরা বলি কি? কলা। এবং অনেকগুলো সিমিলার কলা মিলে আমাদের তৈরি হয় একটা অঙ্গ বা অর্গ্যান। এবং একটা অর্গ্যান কি একা একা কাজ করে না, এবং অনেকগুলো একটা অর্গ্যান ফাংশন করার জন্য অনেকগুলো অর্গ্যানের ফাংশন দরকার, এবং তারা সকলে মিলে সৃষ্টি করে অর্গ্যান সিস্টেম। এবং অনেকগুলো অর্গ্যান সিস্টেম আমাদের তৈরি করে একটা অর্গানিজম। যেমন এক্সাম্পল দিই, একটা ফুসফুসের কোষের কথা ভাবো। ফুসফুসের একটা কোষ, অনেকগুলো ফুসফুসের কোষ মিলে আমাদের ফুসফুসীয় কলা তৈরি হয়। এবার ফুসফুসীয় কলাগুলো মিলে আমাদের ফুসফুসটা তৈরি হয়, যেটা অর্গ্যান বা অঙ্গ। কিন্তু ফুসফুস কি একা একা কাজ করতে পারে না? ফুসফুসকে কাজ করার জন্য হৃৎপিণ্ডের দরকার, আবার আমাদের ব্রেনের দরকার। তাহলে এই যে ব্রেন, হৃৎপিণ্ড, এগুলো অন্যান্য অঙ্গান মানে অঙ্গ। তাহলে এই তিনটা অঙ্গ মিলিয়ে আমাদের কি সৃষ্টি হলো? অর্গ্যান সিস্টেম। এবার আমাদের বডির মধ্যে এরকম অনেকগুলো অর্গ্যান সিস্টেম আছে, এগুলো আমাদের মিলে কি তৈরি করে? একটা সম্পূর্ণ আমাদের জীবদেহ সেটা তৈরি করে। ঠিক আছে? এবার আমাদের টিস্যু প্রথম যে পর্বে দেখা যায় সেটা হচ্ছে কিন্তু নিডারিয়া পর্ব। আমি এখানে লিখতে যাচ্ছি না কারণ আমার লিখতে একটু অসুবিধাই হচ্ছে ল্যাপটপের মধ্যে। তাহলে নিডারিয়া পর্বে প্রথম হচ্ছে আমাদের কি? টিস্যু দেখা যায়। এবার আমাদের এই টিস্যুগুলো কোথার থেকে তৈরি হয় জানো? আমরা ট্রিপ্লোপ্লাস্টিক প্রাণী, এবং আমাদের এই তিনটা জার্ম স্তর থাকে, এক্টোডার্ম, এন্ডোডার্ম এবং মেসোডার্ম। মনে রাখবে আমাদের টিস্যুগুলো এই তিনটা জার্ম স্তর থেকেই সৃষ্টি হয়। এবার ডিপেন্ড করছে, এবার আমাদের 4 ধরনের কলা আছে। আজকে আমরা আবরণী কলা বা এপিথেলিয়াল কলা নিয়ে পড়বো। মনে রাখবে এপিথেলিয়াল কলা এক্টোডার্ম থেকেও সৃষ্টি হতে পারে, মেসোডার্ম থেকেও সৃষ্টি হতে পারে, আবার এন্ডোডার্ম থেকেও সৃষ্টি হতে পারে, ডিপেন্ড অন সেই আমাদের কলাটা কোথায় আছে। যেমন স্কিন এক্টোডার্ম থেকে তৈরি। স্কিন কিন্তু আমাদের স্কিন বা ত্বক, সেটা কিন্তু একটা আবরণী কলা, কিন্তু সেটা আবার এক্টোডার্ম থেকে তৈরি হয়। আমাদের ফুসফুসের আবরণীর নাম কি? প্লুরা। আমাদের হৃৎপিণ্ডের আবরণীর নাম হচ্ছে তোমার কি বলে ওটাকে? আমি নিজেই ভুলে গেলাম। তো ফুসফুসের আবরণীর নাম কি বললাম? প্লুরা। এই প্লুরা কিন্তু আমাদের মেসোডার্ম থেকে তৈরি, এটা আবরণী কলা। এবং আমাদের রক্তবাহর যে প্রাচীরগুলো, আমাদের একটা রক্তবাহ মধ্যে যে এই প্রাচীরগুলো, যে কোষগুলো তৈরি হয়, সেটা কিন্তু আবার এন্ডোডার্ম থেকে তৈরি হয়। ঠিক আছে? তো একটা জিনিস মনে রাখবে যে আমাদের আবরণী কলার মুক্ত তল থাকে। মানে মুক্ত তল মানে আমাদের এটা যদি স্কিন হয়, স্কিন বায়ুমণ্ডলের সঙ্গে এক্সপোজ থাকে। ঠিক আছে? এবার যেগুলো আবরণী কলা ভেতরে থাকে, যেমন রক্তবাহ, সেটাও কিন্তু দেখো ভেতরের দিকে এক্সপোজ থাকে। ঠিক আছে? তাহলে আবরণী কলার কি থাকে? মুক্ত তল থাকে। সেটা বাইরের দিকে হতে পারে অথবা ভেতরের দিকে হতে পারে। বোঝা গেল? এবার যাওয়ার আগে আমরা আরেকটা জিনিস জেনে নিই যে হিস্টোলজি মানে কি। আমরা জীবন বিজ্ঞানের যে শাখায় আমরা টিস্যু নিয়ে আলোচনা করি তাকেই বলা হয় হিস্টোলজি। এবং হিস্টোজেনেসিস কি? টিস্যু তৈরি হওয়ার প্রক্রিয়াকে বলা হয় হিস্টোজেনেসিস, এবং টিস্যু ভাঙার প্রক্রিয়াকে বলা হয় হিস্টোলাইসিস। ঠিক আছে? এরপর আসি আমরা এবার আবরণী কলার। আমরা একটা জিনিস জেনে রাখো, আবরণী কলার যে কোষগুলো আছে না, সেগুলো কিন্তু খুব কাছাকাছি থাকে, একটা কোষ আর একটা কোষের খুব কাছাকাছি থাকে। তার জন্য এদের মাঝখানে যে ধাত্র, আন্তঃকোষীয় ধাত্র, মানে এই কোষের মাঝখানে যে আমাদের জলীয় জেলি জেলি টাইপের যে তরলটা থাকে তাকেই আমরা বলি কি? অন্তঃকোষীয় ধাত্র বা অন্তঃকোষীয় ম্যাট্রিক্স, যেখানে বিভিন্ন প্রোটিন, জল, ইলেকট্রোলাইটস সেগুলো থাকে। কিন্তু আবরণী কলার কোষগুলো খুব কাছাকাছি থাকায় এদের মধ্যে কি? এই ধাত্রের পরিমাণ খুবই কম হয়। এবং মনে রাখবে আমাদের আবরণী কলাগুলো একটা আমরা একটা ভিত্তির উপর কিন্তু তারা মানে সাজানো থাকে। যেমন আমরা যেমন বাড়িতে বাড়ি বানাই, আমরা সবার প্রথমে বাড়ি ভিটি বানাই, তার উপর ইটগুলো গাঁথি। ঠিক আবরণী কলা একটা পর্দার উপর কিন্তু থাকে, যাকে আমরা বলি ভিত্তির পর্দা বা বেসমেন্ট মেমব্রেন বা বেজাল ল্যামিনা। আমরা আসবো এবার। এই দেখো, এই আমাদের এইটুকু অংশ হচ্ছে আমাদের যোগ কলা, যেটা আমাদের পরের টপিক পড়ানো।
আর আজকে আমরা পড়ছি আবরণী কলা। এই হচ্ছে আমাদের এপিথেলিয়াম বা আবরণী কলা, যেটা এই হলুদ রঙের অংশটার মধ্যে আছে, যাকে আমরা বলছি ভিত্তি পর্দা বা বেজাল ল্যামিনা। ঠিক আছে, এবার আমাদের আবরণী কলার কোষগুলো খুব কাছাকাছি থাকে। কাছাকাছি রাখতে আমাদের বিভিন্ন প্রোটিন সাহায্য করে। একটার যখন নাম এখানে লেখা আছে, এই দেখো, অ্যাডহেরেন্ট জাংশন। এই অ্যাডহেরেন্ট জাংশনের সাহায্যে কি হয়, দুটো আবরণী কলার কোষ পরস্পরের সঙ্গে যুক্ত থাকে। আবরণী কলায় আরেক ধরনের জাংশন পাওয়া যায়, সেটাকে আমরা বলি টাইট জাংশন। এর কাজ কি বলতো? এর কাজ হচ্ছে কোনো পদার্থ, সেটা কোন আয়ন হতে পারে, সেটা যাতে লিক করে দুটো কোষের মাঝখানে যেতে না পারে, এই জায়গায় যাতে না আসতে পারে, এটা কার কাজ? টাইট জাংশনের কাজ। এরপর হচ্ছে গ্যাপ জাংশন। এর মাঝখানে ছিদ্র থাকে এবং এই এক কোষ থেকে আরেক কোষের আয়ন বা অন্যান্য মেনলি আয়নের আদান প্রদানে সাহায্য করে। তাহলে এই কোষ থেকে এই কোষে আমাদের আয়নের আদান প্রদানে কে সাহায্য করে? গ্যাপ জাংশন। এরপরে আসি, এবার এই যে ভিত্তিপত্তার কথা বললাম, ভিত্তিপত্তায় বিভিন্ন ধরনের প্রোটিন পাওয়া যায়। যেমন দেখো এখানে ল্যামিনিন, কোলাজেন, নিডোজেন, ফাইব্রোনেকটিন, ডেকোরিন, তারপর হায়ালুরোনান। তো এই ধরনের প্রোটিনগুলো কিন্তু থাকে। এছাড়া একটা বিশেষ টাইপের জটিল শর্করা থাকে, সেটাকে আমরা বলি হায়ালুরোনিক অ্যাসিড। আমি তোমাদের ছবি দেখাই, এটা হচ্ছে আমাদের হায়ালুরোনিক অ্যাসিডের ছবি। আশা করি বোঝা গেল। এবার আসি আমরা আগে, এবার আবরণী কলা আমাদের তিনটা ভাগে ভাগ করা যায়। সরল আবরণী কলা মানে এখানে ভিত্তিপত্তার উপর একটা জাস্ট কোষের স্তর থাকবে, আর যদি একাধিক কোষের স্তর থাকে ভিত্তিপত্তার উপর, তখন তাকে আমরা বলবো যৌগিক আবরণী কলা। এবং যদি আবরণী কলা কোনো কিছু ক্ষরণ করে, তখন তাকে আমরা বলবো গ্রন্থিময় আবরণী কলা। ঠিক আছে, সরল আবরণী কলার মধ্যে আবার ভাগ আছে আইসাকার বা স্কোয়ামাস, ঘনকাকার, সিলিয়াযুক্ত এবং ছদ্ম স্তরীভূত। এবার আমরা পরপর করে এই সরল আবরণী কলাগুলো পড়বো। তো চলো শুরু করি। সবার প্রথমে হচ্ছে আমাদের আইসাকার আবরণী কলা বা স্কোয়ামাস আবরণী কলাটা। এই স্কোয়ামাস আবরণী কলার যে কোষগুলো হবে, সেগুলো হবে চ্যাপ্টা, মানে ফ্ল্যাট হবে, লাইক ফ্লোর টাইলস। আমাদের বাড়িতে যে আমরা টাইলস গুলো ব্যবহার করি মেঝের মধ্যে, সেগুলো কেমন হয়? একদম চ্যাপ্টা এবং পাতলা। আবরণী এই স্কোয়ামাস এপিথেলিয়ামের কোষগুলো কি হয়? চ্যাপ্টা হয়। এবার কলা কিউবয়েডাল এপিথেলিয়াম কোষগুলোর কেমন হয়? দৈর্ঘ্য প্রস্থে সেম। এখানকার কোষগুলো দেখো দৈর্ঘ্য আর প্রস্থে প্রায় সেম। আর কলামনারের ক্ষেত্রে কি হয়? কোষগুলো দৈর্ঘ্য বেশি হবে কিন্তু প্রস্থে হবে কম। এবং এই ঘনকাকার বলো বা আমাদের কি স্তম্ভাকার বলো, এদের মধ্যে সিলিয়া দেখা যেতে পারে। ঠিক আছে, এই সিলিয়া। এবার আমরা আসবো এক করে। এবার প্রথমে হচ্ছে আমাদের সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম বা আইসাকার সরল আবরণী কলা। তাহলে এটা কেমন? এই যে দেখো চ্যাপ্টা কোষ দিয়ে তৈরি এবং কার উপর আছে? ভিত্তিপদ্মার উপর। ভালো করে তোমাদের পড়তে হবে কোথায় পাওয়া যায়। যেমন দেখো এই যে আমাদের বায়ুথলি আছে ফুসফুসের, এই যে দেখো আইসাকার তুমি আবরণী কলা পাচ্ছ। আমাদের রক্তবাহের চারিদিকে তুমি আইসাকার আবরণী কলা পাবে। এবার আবরণী কলার এরপরে আছে আমাদের কি? সিম্পল ঘনকাকার আবরণী কলা বা সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম। তাহলে এগুলো কেমন দেখতে হবে? কিউব শেপের। এবার আমরা আসবো, এটা পিসিটি হবে, এটা আমরা পরে আসি। তো বিভিন্ন টাইপের হয়। আমাদের রেটিনার মধ্যে কিছু রড কোষ, কোন কোষ ছাড়াও কিছু কোষ পাওয়া যায়, যাদের আমরা বলি কি? রেটিনাল এপিথেলিয়াল সেল। এবং এই কোষগুলো মেলানিন রঞ্জক কিন্তু শোষণ করে রাখে, মানে মজুত রাখে। এর কাজ কি? অতিরিক্ত আলো শোষণ করা। মনে রাখবে, আমি কিন্তু এখানে কোনো রকম কোরোয়েডের কথা বলছি না। ছায়া প্রকাশনী বইয়ে কিন্তু এখানে কোরোয়েড লেখা আছে, কিন্তু মনে রাখবে কোরোয়েড কিন্তু একটা আবরণী কলা নয়, এটা কিন্তু একটা যোগ কলা। তো পিগমেন্টেড কিউবয়েডাল এপিথেলিয়াম কোথায় পাওয়া যায়? আমাদের কোথায় পাওয়া যায়? রেটিনার মধ্যে আমরা পাবো। নেক্সট, জার্মিনাল এপিথেলিয়াম। ছেলেদের যদি শুক্রাশয়টাকে কাটা যায়, তাহলে এই শুক্রাশয়ের মধ্যে এরকম কিছু নালীর মতো থাকবে, এগুলোকে আমরা বলি সেমিনিফেরাস টিবিউল বা সেমিনিফেরাস নালিকা। সেমিনিফেরাস নালিকার ভেতরে, এই ভেতরের ছবি এটা দেওয়া আছে। ঠিক আছে, ভেতরে তুমি কিছু কিউব শেপের কোষ পাবে। এগুলা গোল করে দেওয়া আছে ঠিকই, কিন্তু এগুলা কিউব শেপের হয়। যেই কোষগুলো থেকেই আমাদের কি সৃষ্টি হয়? এই যে শুক্রাণু তৈরি হয়। তাহলে এই কোষগুলোর নাম হচ্ছে জার্মিনাল এপিথেলিয়াল সেল। তাহলে এই যে দেখো জার্মিনাল কিউবয়েডাল এপিথেলিয়াম, কারণ এগুলো কোষগুলো কেমন হয়? কিউব শেপের।
মেয়েদের ক্ষেত্রে আমাদের যে ডিম্বাণু মাতৃকোষ সেগুলো এই যে কিউব শেপের জার্মিনাল এপিথেলিয়াম সেল থেকে তৈরি হয়। ঠিক আছে, এই স্তরটা থেকেই আমাদের ডিম্বাণু মাতৃকোষ উৎপন্ন হয়। এরপর হচ্ছে ব্রাশ বর্ডার কিউবোডাল এপিথেলিয়াম। কোথায় পাওয়া যায়? প্রক্সিমাল কনভলিউটেড টিবুল বা নেফ্রনের যে নিকট সংবত নালিকা সেখানে। আমি যদি এই নিকট সংবত নালিকার ছবি আঁকি, মানে এই জায়গাটার যদি ছবি আঁকি, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে না এরকম করে ব্রাশ বর্ডার আছে, মানে কোষ পর্দাটাই একটু ভাঁজ হয়ে গেছে। এগুলোকে বলি আমরা ব্রাশ বর্ডার। এদের কাজ কি? যাতে বেশি পরিমাণে শোষণ হয়, শোষণ তল বৃদ্ধি করাই হচ্ছে আমাদের এই ব্রাশ বর্ডারের কাজ। দেখো এই প্রক্সিমাল কনভলিউটেড টিবুল থেকে আমাদের এই নিউট্রিয়েন্টস গুলো পুনরায় শোষণ হচ্ছে এবং কিছু দূষিত পদার্থ আবার যেমন অ্যামোনিয়া, H+ আয়ন, এগুলো আবার বের হচ্ছে। ঠিক আছে, তাহলে ব্রাশ বর্ডার কিউবোডাল এপিথেলিয়াম কোথায় পাওয়া যায়? প্রক্সিমাল কনভলিউটেড টিবুল বা নিকট সংবদ্ধ নালিকায়। নেক্সট আমাদের সিলিয়েটেড কিউবয়েডাল এপিথেলিয়াম, মানে এখানকার কোষের মধ্যে কি থাকবে? সিলিয়া। এই আমাদের যে এই যে উপক্লোম শাখা আছে, উপক্লোম শাখার যে কোষগুলো আছে সেগুলো কিউব শেপের হয় এবং তাদের মাথায় কি থাকে বলতো? সিলিয়া থাকে। যারা বিড়ি সিগারেট খায় তাদের এই সিলিয়াগুলো নষ্ট হয়ে যায় এবং যার ফলে কি হয়, এই সিলিয়াগুলোর কাজ হচ্ছে আমাদের যে মিউকাস যে আছে, যে মিউকাসের চলনে সাহায্য করে হচ্ছে আমাদের এই সিলিয়াগুলো। সিলিয়া নষ্ট হয়ে গেলে মিউকাস চলন হবে না, যার ফলে আমাদের কি হবে? ব্যাকটেরিয়া আমাদের এই শ্বাসনালীর কোষগুলোর কাছাকাছি এসে জমে যাবে এবং তোমার ইনফেকশনের সৃষ্টি হবে। নেক্সট, এই যে সিলিয়ার কথা বলছি, সিলিয়া আবার দুই ধরনের হয়। একটা হচ্ছে কাইনোসিলিয়া, যা বেজাল বডি থেকে তৈরি হয়, এগুলো হচ্ছে অ্যাকচুয়াল সিলিয়া এবং যা নড়ে, যা কি হয়? উদ্দীপিত হয়। কিন্তু আরেকটা সিলিয়া আছে, সেটা হচ্ছে স্টিরিওসিলিয়া। স্টিরিওসিলিয়া, এই সিলিয়া কিন্তু কিছুই না, জাস্ট কোষপর্দাটা সিলিয়ার মতো ভাঁজ হয়েছে, এই কিন্তু নড়াচড়া করে না। এবার প্রশ্ন হচ্ছে স্টিরিওসিলিয়া কোথায় পাওয়া যায়? ছেলেদের এই যে এপিডিডাইমিস, ছেলেদের শুক্রাশয়ের এপিডিডাইমিস, তারপর এই যে ভাস ডিফারেন্স, এখানে কিন্তু আমাদের এই যে কোষগুলোর মধ্যে স্টিরিওসিলিয়া দেখা যায়। এরপরে আসি, এবার আমরা কলামনারে যাচ্ছি। তাহলে এখানকার কোষগুলো কেমন হবে? কলাম শেপের, দৈর্ঘ্যে বড়, প্রস্থে কম এবং সিলিয়া থাকতে পারে আবার নাও থাকতে পারে। আসি, এবার এটার বিভিন্ন ভাগ আছে। প্রথম হচ্ছে সেন্সারি কলামনার এপিথেলিয়াম। এখানে যে আমাদের কলাম শেপের কোষগুলো আছে যারা সেন্সর হিসেবে কাজ করে, যেমন রড কোষ, কোন কোষ রেটিনায় আলো সেন্স করতে সাহায্য করে। আমাদের যে কান আছে, কানের অন্তকর্ণ, আমাদের কান তিনটা পার্টে বিভক্ত: বহিঃকর্ণ, মধ্যকর্ণ এবং অন্তকর্ণ। অন্তকর্ণের মধ্যে কিছু বিশেষ টাইপের কোষ পাওয়া যায়। এই দেখো অর্গান অফ কর্টি লেখা আছে, এই যে দেখো কলাম শেপের কোষগুলো। এই অর্গান অফ কর্টির যে কোষগুলো আছে, এই কোষগুলোর কথা বলছি আমি, এইগুলো আমাদের শুনতে সাহায্য করে, এগুলো সেন্সর হিসেবে কাজ করছে। এছাড়া আমাদের নাকের মধ্যে থাকে এই যে অলফ্যাক্টরি সেল, যা ঘ্রাণ নিতে সাহায্য করে, এবং আমাদের শ্বাসকোরক, জীবের মধ্যে যে শ্বাসকোরক থাকে সেখানেও কিন্তু কলামনার সেন্সর এপিথেলিয়াম সেল থাকে, যা কি স্বাদ গ্রহণে সাহায্য করে। এছাড়া থাকে আমাদের ব্রাশ বর্ডার কলামনার সেল। ব্রাশ বর্ডার কলামনার সেল কোথায় পাবে? তুমি এই ক্ষুদ্রান্তের মধ্যে পাবে। তুমি যদি ক্ষুদ্রান্তকে কাটো, ক্ষুদ্রান্তের মধ্যে যে কোষগুলো আছে সেগুলো এরকম করে ভিল্লির সৃষ্টি করে, এরকম করে ভিল্লির সৃষ্টি করে। এবার তুমি যদি এই ভিল্লিগুলার ছবি দেখো ভালো করে, এই দেখো আমাদের ভিল্লির ছবি দেওয়া আছে এখানে। এবার এদের মধ্যে কি থাকে? এরকম করে ব্রাশ বর্ডার থাকে, এই যে দেখো এরকম করে কি থাকে? ব্রাশ বর্ডার থাকে। বোঝা গেল? কাছেই শোষণে সাহায্য করে। এবার সিউডো স্ট্র্যাটিফাইড কলামনার। স্ট্র্যাটিফাইড মানে হচ্ছে একাধিক কোষের স্তর থাকবে, কিন্তু সিউডো মানে ছদ্ম। এই যে কোষগুলো দেখতে পাচ্ছ, এগুলো একটাই স্তর কিন্তু আছে, কিন্তু কোষগুলো এমন করে সেজে আছে মনে হচ্ছে যে একাধিক স্তর আছে কোষের, তাই না? তাই একে আমরা কি বলবো? ছদ্ম স্ট্র্যাটিফাইড কলামনার এপিথেলিয়াম সেল। কোথায় পাওয়া যায়? আমাদের এই যে শ্বাসনালী বা ট্রাকিয়া যে আছে সেখানে পাওয়া যায়, এবং ছেলেদের যে ভাস ডিফারেন্স এবং শুক্রানালী বলি সেখানেও কিন্তু পাওয়া যায়। এরপর আমরা পড়বো কলামনার সিলিয়েটেড এপিথেলিয়াম। কোথায় পাওয়া যায়? এটা নাসাপথ, আমাদের যে নাসাপথ আছে সেখানে পাওয়া যায়, আর ডিম্বনালী বা ফ্যালোপিয়ান নালী। মেয়েদের স্ত্রী জননতন্ত্রের ছবি দেওয়া আছে। এই ডিম্বনালী, এই ডিম্বাশয় বা গর্ভাশয় থেকে যখন আমাদের ডিম্বাণু বের হয়, আর তোমরা এখন ডিম্বাণুই ধরে নাও, এটা ডিম্বাণু অ্যাকচুয়ালি না,
আমি বলে দিচ্ছি। ডিম্বাণু ধরে না, তো ডিম্বাণুটা আস্তে আস্তে কি হয় বলতো, এই পথে 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 এই জরায়ুতে আসে। কিন্তু জরায়ুতে এমনি আসবে না, এখানকার যে কলামনার সেলগুলোর মধ্যে সিলিয়া থাকে, সেই সিলিয়াগুলো কি করবে বলতো, এই সিলিয়াগুলো আমাদের এই আমাদের ডিম্বাণুটার চলনে সাহায্য করবে। এখানে যদি আমাদের সিলিয়া না থাকতো, তাহলে এই আমাদের যে ডিম্বাণুটা সেটা এই ডিম্বনালী দিয়ে আমাদের এই জরায়ুর মধ্যে আসতো না। ঠিক আছে? তো এই ক্লাসে আমরা জাস্ট এতটুকুই পড়েছিলাম, খুব একটা বেশি আমাদের পড়ার সময় হয়নি, কারণ রুটিন ঠিক করতে শেষ হয়ে গেছে। পরের দিন আমরা স্ট্র্যাটিফাইড বা যৌগিক আবরণীকলা নিয়ে পড়বো। সেখানে কিছুই না, সেম জিনিসই পাবা, জাস্ট এখানে বেজাল ল্যামিনার মধ্যে কোষের স্তর কি পাবা, বেশি করে পাবা, এতটুকুই। তো আজকের মতো ক্লাসটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।